একবার ফ্লিপ করতে টাইম হলো আমার সরি একবার ফ্লিপ করতে যে টাইম লাগবে সেটা আমি কিভাবে বের করবো 1/f, বিকজ ফ্রিকোয়েন্সি মানে হলো নাম্বার পার ইউনিট টাইম অর নাম্বার পার সেকেন্ড। নাম্বার পার সেকেন্ড মানে যদি হয় ফ্রিকোয়েন্সি, তাহলে একবার ফ্লিপ করতে যতটুকু টাইম লাগবে সেটা কি হবে 1/f। আমরা আগের থেকেই জানি from our IGCSE waves থেকে I'm guessing। আচ্ছা, এখন the time it takes for a capacitor to completely charge up or discharge is about 5 Rc। একটা ক্যাপাসিটরের কমপ্লিটলি চার্জ আপ অথবা ডিসচার্জ হতে যে টাইম লাগে we call that 5 Rc। For the circuit to work properly, the time of charging or discharging must be smaller than the time taken to flick the switch। আচ্ছা, আমি একটু বেশি বলে ফেলছি, বেশি ইজি। এই পার্টটা একটু ট্রিকি। এই পার্টটা একবার ফিগার আউট করতে পারলেই ইউ আর ডান। আর এই পার্টটা তুমি কিভাবে ফিগার আউট করবা সেটার জন্য আমি একটা জিনিস চিন্তা করে রাখছি। Let's say, let me draw a building over here. Let me draw a small building, actually a road. রোডের উপরে let's say I have a house. রোড না, actually ধর একটা private property, একটা private propertyর ভিতরে there is this house. I know গ্রামের বাড়ির মতো লাগে, but let's say এটা প্রাইভেট প্রপার্টি। যাও, গ্রামকে শহর বানায় দিলাম একটা চিমনি দিয়ে। চিমনি দিলেই this becomes fancy home। আচ্ছা, বাসায় এতই ফ্যান্সি যে কমপ্লেক্সের ভিতরে প্রাইভেট প্রপার্টিতে there is a swimming pool। আচ্ছা, সো চিমনির থেকে একটা অফকোর্স মিসহ্যাপের কারণে ধরো বাসায় আগুন লেগে গেল। খেয়াল করো, চিমনির থেকে বাসায় আগুন লেগে গেল। And what the owner of the house does is he runs back and forth। What the owner of the house does is he runs back and forth একটা বালতি নিয়ে। Let's say this is the guy। এই অ্যানালজিটা যদি বুঝো তখন দেখবা পুরো জিনিসটা quite easy মনে হচ্ছে। Let's say this guy has a bucket। এই বাকেট নিয়ে this guy moves back and forth। একবার পাশে আগুন লেগে গেছে, তো আগুনের কালার দিই আমি অরেঞ্জ আর রেড। অরেঞ্জ এন্ড বাসায় আগুন। এখন this guy runs back and forth। একবার সামনে যায় তো একবার পিছনে যায়। আচ্ছা, সো বালতি দিয়ে এক্স্যাক্টলি কি করবে? হোয়াট ডু ইউ থিংক? দিস ইজ দ্য সুইমিং পুল। গাইস, খুব কেয়ারফুলি দেখো। লেটস সে সুইমিং পুলটা আরো কাছে ধরলাম। The idea is this guy must fill up the bucket। This is the bucket। Must fill up the bucket completely, then run back and pour it all on the fire। Then he must come back, fill it up completely and run and then pour in the water। But guess what, guys? What if ও পুরাপুরি ভরার আগেই দৌড় দিয়ে আবার উল্টো দিকে চলে যায়? ডু ইউ সি? তাহলে কি পুরো জিনিসটা এফিশিয়েন্ট হবে? অফকোর্স নট। তাহলে এই যে দৌড়াদৌড়ি করতেছে, লেটস কল দিস টাইম অফ রানিং। টাইম অফ রানিং আচ্ছা, টাইম অফ রানিং। আর এই জায়গায় ইউ হ্যাভ আ টাইম টু ফিল bucket। Of course, you shouldn't be comparing these two times, but what if I tell you compare these two times? তুমি টাইম টু ফিল দ্য বাকেট এই টাইমের সাথে টাইম অফ রানিং কে যদি আমি কম্পেয়ার করতে বলি, তোমার কমন সেন্স কি বলে? এই পুরো সিচুয়েশনটা ফ্রুটফুল হওয়ার জন্য, এই পুরো প্রসেসটা মেক সেন্স করার জন্য তোমার কি করতে হবে? হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু?
এই টাইমটাকে কম্পেয়ার করো গাইস। Let me allow you to unmute your microphone. Guys, tell me now. Microphone on করে আমাকে একটু অ্যানসার দাও। What do you think? কি হবে এই টাইমটা? Any ideas guys? টাইম দুটো কম্পেয়ার করলে কি হওয়া উচিত? কোন টাইমটা গ্রেটার হওয়া উচিত আর কোন টাইমটা কম হওয়া উচিত? তোমার কমন সেন্স কি বলে? এভরিওয়ান ট্রাই তো করো, সিচুয়েশন তো বুঝছো। I can't hear you. বাকেটটা কম হবে। টাইম টেকেন টু ফিল দ্য বাকেট ডেফিনেটলি কম হতে হবে। এখন নাম্বার দিয়ে বলি তাহলে আমার মনে হয় আরো বেশি রিলেটেবল হবে। লেটস সে টাইম অফ রানিং কে আমি ধরলাম 3 সেকেন্ডস, 3 সেকেন্ড লাগে দৌড়াইতে, 3 সেকেন্ডস। আর টাইম টু ফিল দ্য বাকেট যদি হয় আমার 5 সেকেন্ডস। গেস করো তো গাইস। ও থামবেই না, একদম দৌড়াচ্ছে, 3 সেকেন্ড দৌড়াইতেছে, কিন্তু এই টাইমের ভিতরে ক্যান হি এভার ফিল আপ দিস বাকেট কমপ্লিটলি? নো। তাহলে what if I give you this idea? What if I tell you time to fill the bucket হলো আমার 0.5 seconds, আর time of running হলো আমার 3 seconds. How about now? এখন দেখো তো এই টাইমের ভিতরে কিন্তু খুব ইজিলি ও কমপ্লিটলি ফিল আপ করতে পারবে, কমপ্লিটলি ড্রেইন আউট করতে পারবে। এখন তুমি বলবা সব এগুলো বুঝলাম গাইস, আগে আমাকে বলো এতটুকু পর্যন্ত বুঝছো নাকি? টাইম অফ রানিং আর টাইম টু ফিল দ্য বাকেট এতটুকু পর্যন্ত সবাই বুঝছো নাকি গাইস? টেল মি রাইট অ্যাওয়ে। Yes, sir. Okay, fine. Now, you must be wondering যে এইটার সাথে আবার ক্যাপাসিটরের সম্পর্ক কি? How can you link the whole thing with capacitors, or is there even any connection with capacitors? Yes, indeed. অবশ্যই কানেকশন আছে। কানেকশন আছে দেখি তো দেখাচ্ছি। প্রেস নোটিস করে দেখি সবাই। যখনই আমি সুইচটাকে এই সার্কিটে কানেক্ট করব, this becomes my charging circuit, আর ফ্লিপ করে যখনই সুইচটা এই সার্কিটে চলে যাবে, this becomes my discharging circuit. Now এই যে ফ্লিপ করতেছি, ফ্লিপিংটাকে you think of running between these two sides, আর এই জায়গায় গেলে you drain the bucket, তার মানে বাকেটটাকে এমটি করতেছো। তার মানে তুমি যখন বিতে যাবা, think of the capacitor as the bucket. এই জায়গায় কানেক্ট করলে, বিতে কানেক্ট করলে you are emptying your bucket, আর এই জায়গায় কানেক্টেড থাকলে, এতে কানেক্টেড থাকলে you are filling up your bucket. So এতে থাকো আর বিতে থাকো, time of charging or discharging must be very small compared to the time between charging and discharging. গাইজ এবার কি বুঝতে পারছো পুরো জিনিসটা, যে কিভাবে আমি এই সিচুয়েশনের সাথে এটাকে লিংক করতে পারি? এভরিওয়ান, তাহলে এই জায়গায় আমি লিখে দিচ্ছি, অলওয়েজ রিমেম্বার, কোনো এক্সেপশন ছাড়া, টাইম অফ চার্জিং or discharging must be much smaller than time of flipping. Guys, please এটা পুরোটা বুঝে নাও and ask me right away with the analogy that I just showed you, যে এতটুক নিয়ে কারো কোনো রকম কোনো কনফিউশন আছে নাকি? থাকলে প্লিজ এখনই জিজ্ঞেস করো, না থাকলে I'll move on to the next topic. Guys, সবার কি ক্লিয়ার এতটুক পর্যন্ত? Everyone? জি স্যার। Okay, next আসি। এখন একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি, লিঙ্কিং ফ্লিপিং সুইচেস এন্ড টলারেন্স। আমরা টলারেন্সও আগে দেখছিলাম, এখন টলারেন্স আর ফ্লিপিং সুইচকে কম্বাইন করে লেটস টেক আ লুক এট আ ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। এটা দেখলেই উইল বি ডান। A student is investigating capacitors. She uses circuit beside to check the capacitance of a capacitor labeled 2.2 microfarad, which has a tolerance of plus minus 30%.
the switch flicks between contacts x and y এর ভিতরে ফ্লিক করে or flip করে একই জিনিস so that the capacitor charges and discharges f times per second তার মানে ফ্লিপ করে হলো f times per second okay the capacitor must discharge fully through the 100 ohm resistor explain why 400 hertz is a suitable value for suitable value for f আচ্ছা আমি আগে এখানে দেখাই ডোন্ট লুক এট দ্য লেকচার গাইস ওয়ার্কিংটা তো আমারই করা ওটা দেখো না আগে এটা শেষ করে নেই নোটিস করে দেখি কোশ্চেনে আমাকে ফ্রিকোয়েন্সি দেওয়া কত হার্টজ 400 হার্টজ therefore guys একদম শুরুতেই সবকিছুর আগে যখন we started over here I said একবার ফ্লিপ করতে টাইম কতক্ষণ লাগে 1/f খুব কেয়ারফুলি দেখো একবার ফ্লিপ করতে টাইম লাগে 1/f therefore t equals to 1/400 guys ক্যালকুলেটর বের করো give me the value কত আসে প্লিজ বলবো আমাকে 1/400 এর ভ্যালু কত আসে প্লিজ স্পিড আপ guys ভ্যালুটা একটু বলো প্লিজ 2.5 into 10 to the power minus 3 2.5 times 10 to the power minus 3 ওকে এইটা তো আমি দেখলাম এই যে টাইমটা যে লিখলাম দিস টি গেস হোয়াট দিস টি ইজ এভরিওয়ান এই টাইমটা কোন টাইম দিস ইজ দ্য টাইম অফ ফ্লিকিং যে একবার ফ্লিপ করতে যতটুকু টাইম লাগে এখন এতটুক টাইমের ভিতরেই কিন্তু আমার চার্জ আপ হতে হবে ডিসচার্জ হতে হবে তার মানে আমার চার্জিং টাইম অর ডিসচার্জিং টাইম মাস্ট বি মাচ 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 স্মলার দ্যান দিস ভ্যালু তাহলে নেক্সট স্টেপ হোয়াট আই হ্যাভ টু ডু ইজ টোটাল টাইম of চার্জ লিখতে পারো ডিসচার্জ লিখতে পারো now you tell me guys total time of charge or discharge কিভাবে বের করি what is the equation we use আমাদের last class না last week we did see the total time নিয়ে যদি আমি ডিসকাস করি total time of charge up or discharge কে আমরা কোন নাম দেই দেখি নাই guys এটা আমরা মনে আছে total time of charge or discharge ভ্যালু কত গাইস কত আসছি অনেকবার বলছি এটা guys what is the total time of charge or discharge একটু ট্রাই করো না প্লিজ 5RC. 5RC of course total time of charge or discharge is always equal to 5RC this is 5RC তারপর দেখো এটা আমার টোটাল টাইম অফ চার্জ অর ডিসচার্জ পেলাম আমি 5RC এখন 5RC তো আমার থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন এটার যদি আমি এখন ভ্যালু বের করতে চাই ভ্যালু দেখে কত আসবে আমার দেখো 5 ইনটু আর কত আর এর ভ্যালু দেওয়া আছে 100 ইনটু সি এর ভ্যালু ইজ অলসো গিভেন হিয়ার সি এর ভ্যালু কত দেখো তো 2.2 কিন্তু যেহেতু মাইক্রোফ্যারাডে দেওয়া অফকোর্স মাইক্রোফ্যারাড থেকে আমার ফ্যারাডে কনভার্ট করতে হবে মাইক্রো থেকে কনভার্ট করা মানে হলো টাইমস টু দ্য পাওয়ার -6 guys can you give me this value একটু করে আমাকে ভ্যালুটা বলবা প্লিজ 5 into 100 into 2.2 times 10 to the power -6 একটু তাড়াতাড়ি করো প্লিজ 1.1 into 10 to the power -3 1.1 into 10 to the power -3 এটাই আসে সবার Yes, sir. ওকে তাহলে 1.1
1.1 times 10 to the power minus 3. দেখো এটাও 10 to the power minus 3, এটাও 10 to the power minus 3, so I don't have to worry about 10 to the power minus 3. তুমি just 1.1 আর 2.5 কে নিয়ে ডিল করি, so you can see যে 1.1 is quite smaller than 2.5, almost double থেকেও greater এই ভ্যালু থেকে. Now do you see it guys? যে আমাকে কিন্তু বলে নাই সুইটেবল নাকি সুইটেবল না সেটা ফিগার আউট করো, আমাকে কোশ্চেনে বলেই দিছে এক্সপ্লেন করো কেন সুইটেবল, এন্ড তুমি যদি এই ক্যালকুলেশন বুঝে থাকো নিচের পার্টটা একই জিনিস, আই হ্যাভেন্ট ডান এনিথিং ডিফারেন্ট, একই জিনিস. গাইস দেখো তো সবাই বুঝতে পারলো নাকি এই পার্টটা? কারো কোনো পার্টে প্রবলেম হলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো. তো এটা কিসের সাথে কম্পেয়ার করছি একটু আবার বলবেন? এই যে প্রত্যেকবার একই জিনিসের সাথে টাইম অফ চার্জিং অর ডিসচার্জিং এটাকে আমি কম্পেয়ার করব টাইম অফ ফ্লিপিং এর সাথে, বুঝতে- ঠিক আছে? জি স্যার। টাইম অফ চার্জিং অর ডিসচার্জিং দেখি কত আসছে. টাইম অফ চার্জিং আসছে আমার এই যে 1.1 আর টাইম অফ ফ্লিপিং আসছে আমার 2.5 মিলি সেকেন্ড, 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মানে হলো মিলি, সো 1.1 মিলি সেকেন্ডের সাথে আমি 2.5 মিলি সেকেন্ড কম্পেয়ার করতেছি, and you can clearly see 2.5 is much greater than 1.1. That's it. এবার ক্লিয়ার? Yes sir. Okay, excellent. Next question. The capacitor must discharge fully through 100 ohm এতে গেলাম. Total time of discharge is much smaller than the time of flicking. এটা তোমার লাস্টের conclusive statement. Next আসি. The total show that the capacitance C can be given by C equals to 1 by FV, where I is the reading on the ammeter and V is the reading on the voltmeter. তোমাকে C কে রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে বলছে. গাইজ এটা আমি কিভাবে লিখবো খেয়াল করে দেখো. C বলছে I by FV. How exactly do I reach this? এখন তুমি বলবো এটাতে আসি আমি কোথা থেকে? I have to start from somewhere. এরকম ডিরাইভেশন গুলো আমি বানাই নাই কোয়েশ্চেন গাইজ. You can clearly see this is the question from the question paper. এটা কিন্তু কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন. So and you can clearly see যে কোয়েশ্চেন পেপার আমাদের খুব ভালো মতোই আছে, derivation আছে. So how do I work with this? Notice করো guys. I start with Q equals CV. Then I make C the subject of the equation. Let me annotate actually. Equation হলো আমার Q equals CV. Q equals to CV যখন লিখলাম আমাকে তো C কে মানে C কে ব্রেক ডাউন করতে হবে, so let's make C the subject of the equation. C equals to তাহলে Q by V. এখন আমি একটা একটা করে ব্রেক ডাউন করি. Q মানে কি গাইজ? Q মানে হলো IT. Q মানে হলো IT divided by VV এর জায়গায় রাখি. But wait a second. নাজিফা জিজ্ঞেস করলা লাস্ট ক্যালকুলেশনে 400 হার্টজ কোথা থেকে আসলো? নাজিফা দেখো লাস্ট ক্যালকুলেশনে 400 হার্টজ আমি কোথায় পেলাম? 400 hertz is given in the question. Explain why 400 hertz is suitable. 400 hertz টা question এ দেওয়া ছিল. ক্লিয়ার এবার? ওকে, এখন টাইম দেখো উপরে, টাইম উপরে we all know f equals 1 by t. 1 by t যদি f হয়, let me write it down over here. f যদি equals to 1 by t হয় তাহলে আমি যদি t কে সাবজেক্ট বানাই t কি হবে দেখো তো? 1 by f. তাহলে এই t এর জায়গায় আমি ওকে কি দিয়ে রিপ্লেস করতে পারি? 1 by f. Therefore c equals to I, f টা চলে যাবে নিচে, divided by f, পাশে থাকে v. গাইস দেখো তো এই ডেরিভেশনটা বুঝলা যে কিভাবে
আমার ক্যাপাসিটেন্স আসে 1/fv। এই I/fv, সরি, I/fv কোথা থেকে আসে, কিভাবে আসে? যে ইয়ারে এই কোয়েশ্চেনটা আসছিল, a lot of students messed this part up badly, all because they couldn't recall the equation Q equals CV. Now you do realize how important recalling the relevant equation is. Please make sure, guys, কোনো equation যেন বাদ না থাকে. By the time you sit for your exam, I'll try to make sure যে সবার সব equation একদম spot on মুখস্থ আছে. Guys, এতটুকু পার্ট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? থাকলে এখনই জিজ্ঞেস করো, নাহলে I'll move on to the next question. Guys, কারো কি কোনো প্রবলেম আছে এতটুকু নিয়ে? No, sir. Okay, great. Next আসি. স্যার এটা কি ক্যাপাসিটরের ওয়ার্কশিটটা? ক্যাপাসিটরের লেকচার শিট। স্যার এটা কি আপলোড করছিলেন ক্লাসরুমে? অনেক আগে আপলোড করছি, হ্যাঁ, এটা অনেক আগে আপলোড করা আছে। তারপর দেখি show that the series given by, এটা শেষ করলাম। Then what do we do? Part 3 তে দেখি, a student records I as 5.4 milliampere and V as 5 volt. I এর value 5.4 milliampere আর V হলো 5 volt. Calculate the capacitance C, guys. এর থেকে ইজি মনে হয় না আর কিছু আছে। I এর value এখানে বসাই দিবা, V এর value এখানে বসাই দিবা, and you must be wondering, wait a second, এই F আমি কোথায় পাবো? F অলরেডি কোয়েশ্চেনে দেওয়া আছে 400। এটা করে গাইজ নিজে লেকচার শিট না দেখে নিজে একটু করে আমাকে ভ্যালুটা বলো তো, সেই ভ্যালু কত আসে, প্লিজ কুইকলি। স্যার গুগল ক্লাসরুমে নাই স্যার এই লেকচারটা। গাইজ এটা ক্যাপাসিটর কি আপলোড করা হয় নাই গুগল ক্লাসরুমে এভরিওয়ান? না স্যার স্যার করা হয়েছে স্যার, এটা করা হয়েছে স্যার তো? ক্যাপাসিটর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট না, এটা অনেক আগে, এটা তো একদম ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিল। হ্যাঁ lecture ছিল। করা হয়েছে কিন্তু। আচ্ছা স্যার আমি আরেকবার দেখি স্যার। স্যার আপনি ওই একদম রিসেন্ট আপলোড করা হয়নি ম্যাগনেটিক ফিল্ড। একটু নিচে দেখবা। আচ্ছা স্যার দেখতেছি। গাইজ দেখো তাহলে, I মিলি অ্যাম্পিয়ারে, F হলো ভোল্টে, কিন্তু মিলি অ্যাম্পিয়ারটাকে অফ কোর্স আমার কনভার্ট করতে হবে অ্যাম্পিয়ারে। তাহলে 5.4 টাইমস 10 টু দ্য পাওয়ার -3 ডিভাইডেড বাই 400 ইনটু 5, এটা করলে আমাকে সি এর ভ্যালু কত আসে বলো তো গাইজ এভরিওয়ান? আই এম ওয়েটিং, একটু বলো না প্লিজ, পরে বলো। এভরিওয়ান, তোমাদের অ্যাটেন্ডেন্স নাও হচ্ছে, প্লিজ সুইচ অন ইউর ক্যামেরাস। এভরিওয়ান প্লিজ সুইচ অন ইউর ক্যামেরাস। সবাই প্লিজ ক্যামেরা সুইচ অন রাখো, কুইক। এন্ড দ্যাট মিন্স এভরিওয়ান, সবার ক্যামেরা সুইচ অন রাখো এভরিওয়ান। গাইজ এখনো দেখতেছি অনেকের ক্যামেরা অফ। ইট টেক্স 2 minutes, সুইচ অন ইউর ক্যামেরা। Speed up, guys.
Okay, done. Guys, you can shut your cameras down. Next আসে ভ্যালু বললো না তো কত আসে what is the value of c everyone So 2.6 times 10 to the power minus 6 আসে 2.6 or round off করলে 2.7 times 10 to the power minus 6 এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রেখো এই যে আসলো আমার 10 to the power দেখো 10 to the power minus 6 10 to the power minus 6 has a very special meaning 10 to the power minus 6 মানে হলো মাইক্রো always remember 10 to the power minus 6 মানে হলো আমার মাইক্রো তাহলে 10 to the power minus 6 যদি মানে হয় মাইক্রো তাহলে this makes it 2.7 microfarad তোমার অ্যানসার মাইক্রোফ্যারাডে দিতে হবে না বাট যদি থাকে you know how the whole thing is done next দেখি guys explain whether you think this value is consistent with the tolerance given in the capacitor এই ভ্যালু আমার টলারেন্সের সাথে consistent নাকি না Guys, tell me something. Every time we talk about tolerance, which quantity do I link tolerance with? এতটুকু বলতে পারবো everyone? Tolerance কে সবসময় আমি কোন কোয়ান্টিটির সাথে লিংক করি? Everyone? Capacitance. Correct, absolutely right. We always link capacitance with tolerance. সবসময় আমি tolerance এর সাথে লিংক করব। এই জন্য কোশ্চেনে আমাকে ক্যাপাসিট্যান্স যেটা দেওয়া ছিল 2.2 আর টলারেন্সের ভ্যালু কত 30% তাহলে 2.2 এর 30% বেশি আর 30% কম ইটস রিয়েলি ইজি গাইস দেখো কিভাবে করতে হয় এই ভ্যালুটাই যদি আমি নিয়ে কাজ করি লেটস সে 2.2 মাইক্রো আর টাচ করলাম না টাইমস 30% বেশি মানে কি 130% 130% is the same thing as times 1.3 আর আরেকবার হলো 2.2 30% কম 30% কম মানে কি times 70% দুটো ভ্যালু কিন্তু তোমার মাইক্রোফ্যারাডে আসবে খেয়াল রেখো both values will be in microfarad 2.2 into 30% মানে 130% কত আসে गाइस এই ভ্যালুটা गाइस এটা করে বলবো প্লিজ 2.2 times 1.3 কত আসে 2.86 2.86 স্যার একটা 1.54% আসে আর একটা 2.86 আচ্ছা 2.86 আর এটা কত আসে 1.54 1.54 ওকে মাইক্রোফ্যারাড এখন আমরা আমাদের লেকচারে ব্যাক করি আমার ভ্যালু আসছিল 2.7 দেখো তো এই 2.7 টা কি এই দুইটা ভ্যালুর মাঝামাঝি আছে কোথাও ইয়েস ইনডিড যেহেতু এই দুইটা ভ্যালুর মাঝামাঝি আছে তার মানে দিস ইজ ইনডিড কনসিস্টেন্ট উইথ দ্য টলারেন্স ভ্যালু যদি আমার এই ভ্যালুটা 1.5 থেকে কম আসতো অথবা 2.86 এর বেশি আসতো তখন this value wouldn't have been consistent the fact that the value you have calculated is within this tolerance gives us the idea that yes indeed it is consistent with the tolerance value. Guys, clear এই পার্টটা পুরোপুরি? জি স্যার এটা জাস্ট রেঞ্জের মতো Range, exactly like range. Part B তে দেখি calculate the energy stored on the capacitor when it's charged to a potential difference of 5 volt. Energy in the capacitor তুমি জানো কিভাবে বের করতে হয় half CV square. অনেকগুলো ইকুয়েশন আছে এইটা সবথেকে বেশি ইজি হতো এই জায়গায় half this is C this is V square এটা করলে I get the energy in joules as simple as that next যাই advanced concept associated with capacitor capacitor সাথে associated নতুন বা advanced কিছু concept দেখবো and then we'll be completely done when an uncharged capacitor is connected to an identical charged capacitor the total charge remains the same but redistributes until the potential difference between the two capacitors is zero যদি না বুঝে থাকো আমি তোমাকে বুঝাই বলতেছি শুনো দেখি তো আমার কাছে এইটার সিমুলেশনটা আছে নাকি এই জিনিসটার
let me see if I have two capacitors. দুটো থাকলে খুব ইন্টারেস্টিংলি আমি দেখাতে পারবো। মাল্টিপল ক্যাপাসিটর, আচ্ছা, এই ক্যাপাসিটরের সাথে আমি আরেকটা ক্যাপাসিটর নিয়ে আসলাম, এই ক্যাপাসিটরের সাথে আমি আরেকটা ক্যাপাসিটর নিয়ে আসলাম। এখন যদি এটাকে আমি রিমুভ করে দিতে পারতাম, if I could remove this, দেখো তাহলে these two capacitors would be connected to each other. Let's say আমি তোমাকে একটা দিয়ে দেখি আগে, এই ব্যাটারি দিয়ে একটা ক্যাপাসিটরকে আমি আগে চার্জ আপ করলাম, খুব কেয়ারফুলি আমার কথাটা শোনো। এই ব্যাটারি দিয়ে একটা ক্যাপাসিটরকে আগে আমি চার্জ আপ করলাম, তারপরে ব্যাটারি থেকে আমি রিমুভ করে ফেললাম, দেন আই রিমুভ ইট ফ্রম দ্য ব্যাটারি, এন্ড দেন এই এন্ড গুলো আমি আরেকটা আনচার্জড ক্যাপাসিটরের সাথে কানেক্ট করলাম। এর তো কানেক্ট করলাম চার্জ আপ করার জন্য, তারপর আই রিমুভ দিস এন্ডস, আই কানেক্ট ইট টু অ্যান আনচার্জড ক্যাপাসিটর। হোয়াট উইল হ্যাপেন? অফ কোর্স এই ক্যাপাসিটর থেকে এই ক্যাপাসিটরে চার্জ ফ্লো করা স্টার্ট করবে, দ্য আদার ওয়ান। ওয়াই? বিকজ দুজনের মাঝখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। বাট যখনই দুইজনের অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্সটা হয়ে যাবে জিরো, তখন কিন্তু আর কোনো চার্জই ফ্লো করবে না। বাট দ্যাট ডাজন্ট মিন একটা কমপ্লিটলি ডিসচার্জ হবে আর একটা কমপ্লিটলি চার্জ হয়ে যাবে। নো, এটা কিছুটা ডিসচার্জ হবে, এটা কিছুটা চার্জড হবে। দিস ইজ হাউ দ্য হোল আইডিয়া গোজ। সবাইকে বুঝতে পারতেছে এভরিওয়ান কি হইলো? Is it like an equilibrium for both? somewhat like an equilibrium. আমি এই জায়গায় আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি, খেয়াল করে দেখো। Do I have a PDF file? Yes, I do. Okay, দেখো একটু, আমি একটা 12 ভোল্ট সাপ্লাই দিয়ে এই ক্যাপাসিটরটাকে চার্জ আপ করলাম। চার্জ আপ করলে এটা আমি জানি এই এন্ডটা পজিটিভ, এটা নেগেটিভ। এই ক্যাপাসিটর অ্যাক্রসে এখন কত ভোল্ট গাইস? 12 ভোল্ট। এই ক্যাপাসিটর অ্যাক্রসে এখন 12 ভোল্ট কানেক্ট করে দিলে ইনস্ট্যান্টলি চার্জ আপ হয়ে যাবে। দেন হোয়াট আই ডু ইজ আই টেক দিস ক্যাপাসিটর, যার নাম হলো এ, একে আমি এখানে নিয়ে আসলাম। there you go, 1 2 3 1 2 3, একে আমি নিয়ে একটা কমপ্লিটলি আনচার্জড ক্যাপাসিটরের সাথে কানেক্ট করে দিলাম। যখনই কানেক্ট করে দিলাম, guess what will happen? Do you really think এর চার্জ এভাবে বসে থাকবে? নো। আমি একটু বলে রাখি, খেয়াল করে দেখো। লেটস সে এর ভোল্টেজ কত ছিল ইনিশিয়ালি? 12, আর ইনিশিয়ালি ওর ভোল্টেজ কত? 0। 12 আর 0 পোটেনশিয়াল ডিফারেন্স কত? 12। আস্তে আস্তে এখান থেকে চার্জ ফ্লো করে এই ক্যাপাসিটরে আসবে, তার মানে ওর অ্যাক্রসে চার্জ, সরি ওর প্লেটসে চার্জ বাড়া মানে কি? ওর অ্যাক্রসে ভোল্টেজও কিন্তু বাড়তে থাকবে, ওরটা কমবে আর ওরটা v = 0 থেকে আস্তে আস্তে বাড়বে। বাড়তে বাড়তে একটা টাইমে যখন ওদের দুজনের মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স 12 আর 0 তো এখন ডিফারেন্স আছে, লেটস সে ও হয়ে গেল 6, ও হয়ে গেল 6, যখন দুজনের অ্যাক্রসে একদম সেম পোটেনশিয়াল ডিফারেন্স চলে আসবে, তখন what we'll see is আর কিন্তু কোনো চার্জেস ফ্লো করতেছে না, তখন চার্জ ফ্লো করা বন্ধ করে দিবে। তার মানে কি? ও কিছুটা ডিসচার্জ হলো আর ও কিছুটা চার্জ আপ হলো। ইট ডাজন্ট মিন একটা আনচার্জড ক্যাপাসিটরকে যদি, সরি একটা চার্জ ক্যাপাসিটরকে যদি একটা আনচার্জ ক্যাপাসিটরের সাথে কানেক্ট করি, প্লিজ ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স যে চার্জটা কমপ্লিটলি ডিসচার্জ হয়ে যাবে আর আনচার্জটা কমপ্লিটলি চার্জ আপ হয়ে যাবে। নো, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। একটা পয়েন্টের পরে redistribute হয়ে যাবে unless the potential difference between the two capacitors become 0. Guys, এবার কি বুঝতে পারছো everyone? এটাই আমরা এই জায়গায় দেখলাম, একটা চার্জ ক্যাপাসিটরকে যখন একটা আনচার্জ ক্যাপাসিটরের সাথে কানেক্ট করলাম, লেটস সি হোয়াট হ্যাপেন্স। এখানে ছিল চারটা চার্জ ফ্লো করে, সরি চারটা চার্জ থেকে দুইটা চার্জ ফ্লো করে এখানে আসলো, তার মানে কি? ও কিছুটা চার্জ লুজ করলো, ও অন দ্য আদার হ্যান্ড কিছুটা চার্জ গেইন করলো। কিন্তু কখন থেমে গেল? যখন ওদের দুজনের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স
সেম হয়ে যায়। দেখো তো এখানে আর এখানে ডিফারেন্স আছে, বাট এই জায়গায় ওর যা ভোল্টেজ, ওরও সেম ভোল্টেজ, দুজনের যদি সেম ভোল্টেজ হয়, গেস হোয়াট, দুজনের অ্যাক্রসে কিন্তু কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নাই, মিনিং দুজনের মানে একজন থেকে একজনে কোনো চার্জই ফ্লো করে আসবে না। গাইস আস্ক মি রাইট অ্যাওয়ে, এতটুকু পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে নাকি? এভরিওয়ান, সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত পুরোপুরি? Yes, sir. Okay. With this we are done with capacitors. Last class আমরা যেটা ডিসকাস করতেছিলাম, let's go back to our motor effect. Last class আমরা already magnetic field start করেছিলাম, magnetic field এ we were discussing motor effect. Motor effect এর very first thing we discuss is Fleming's left hand rule. Fleming's left hand rule real quick একটা রিভিউ করে নিই। Fleming's left hand rule does not deal with নাজিব সাদমান জিজ্ঞেস করছো দুইটার অ্যাক্রসে, আচ্ছা ইন্ডিভিজুয়ালি একজনের অ্যাক্রসও জিরো হবে না, ইন্ডিভিজুয়ালি দুজনের একজনের অ্যাক্রসও জিরো হবে না। পোটেনশিয়াল ডিফারেন্স আমি বলছি দুইটা ক্যাপাসিটরের মাঝখানে, লেটস সে একটা যদি একটা 6 আর একটা 6 যদি হয়, 6 আর 6 এর মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? জিরো, সেটা বলছি। মানে দুজনের যদি আমার সেম ভোল্টেজ হয়ে যায় তখন আর কোনো চার্জ ফ্লো করবে না, সেটা বললাম। রাজীব বুঝতে পারছো? তবে দেখি when the switch is closed, এগুলো সব দেখছি কোথা থেকে আসে কি আসে। Fleming's right hand rule আমরা, sorry Fleming's না, right hand grip rule we had started. So what is the main purpose of right hand grip rule? Right hand grip rule দিয়ে exactly আমরা কি করি guys, নোটিস করে দেখি। Right hand grip rule দিয়ে আমরা আইডেন্টিফাই করি the direction of the magnetic field. আচ্ছা, right hand grip rule এর কনসেপ্ট কি? thumbs up নাকি thumbs down will indicate direction of the current. thumbs up যদি হয় কারেন্ট হলো আপওয়ার্ড, thumbs down যদি হয় কারেন্ট হলো ডাউনওয়ার্ড। সো আমি এই এক্সাম্পলে যদি দেখি, দিস ইজ দ্য কন্ডাক্টর, কারেন্ট এখান থেকে ফ্লো করলো যাচ্ছে নিচের দিকে, বেসিক্যালি thumbs down, thumbs down দেখে কারেন্ট হলো ডাউনওয়ার্ড। নাও ট্রাই টু গ্র্যাব দিস ওয়্যার, এবার এই ওয়্যারটাকে গ্র্যাব করার চেষ্টা করো। when you try to grab the wire, দেখো তো যখন তুমি ওয়্যারটাকে গ্র্যাব করার চেষ্টা করবা ডাইরেকশন কোন দিকে হবে? Out of the page. না, মানে রাইট হ্যান্ড গ্রিপ রুলে কখনো আউট অফ দ্য পেজ ইনটু দ্য পেজ হয় না। রাইট হ্যান্ড গ্রিপ রুলে আইদার হয় ক্লকওয়াইজ অর হয় অ্যান্টি ক্লকওয়াইজ। এবার স্যার খেয়াল করে অ্যান্টি দেখো ক্লকওয়াইজ, guys। অ্যান্টি আচ্ছা, ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কোন জায়গা থেকে দেখলে? উপর থেকে দেখলে। যদি উপর থেকে দেখো, নোটিস করে দেখবা, ইফ ইউ লুক এট ইট ফ্রম অ্যাবাভ, যদি চোখ উপর থেকে দেখো, এই ডাইরেকশন তো, খুব কেয়ারফুলি দেখো গাইস। মনে করো তুমি উপর থেকে দেখতেছো, উপর থেকে দেখলে এই যে, না উপর থেকে দেখলে কিন্তু ক্লকওয়াইজ। when you look at it from above the whole thing looks clockwise to you. guys আমাকে একটু বলবা উপর থেকে দেখা নিচের থেকে দেখায় এই পার্টটাতে কার কার কনফিউশন হচ্ছে? স্যার আমার। আচ্ছা, এই উপর থেকে আর নিচ থেকে আই গেস অনেকেরই একটা খুব কমন কনফিউশন হয়। এই জন্য হোয়াট আই ক্যান ডু ইজ, আমি একটা খুব তাড়াতাড়ি রিয়েল কুইক এক্সাম্পল দিয়ে দেখা দিতে পারি। আই ক্যান অ্যাটলিস্ট ট্রাই। Okay, I have a white piece of paper. হোয়াইট পিস অফ পেপারটাতে আমি একটা সার্কেল আঁকি, একটু টাইম দাও।
গাইস একটু চিন্তা করে বলো তো, আমি যদি এখান থেকে দেখি, look at it from here, এই ডাইরেকশনে তোমার কাছে কি লাগতেছে গাইস? Everyone, what is this direction? Clockwise. 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 Agreed? উপর থেকে দেখতেছো, notice very closely, you are looking at it from above. উপর থেকে দেখলে this is definitely clockwise. What if I show the same thing from below? নিচ থেকে দেখো তো, জানি না ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি? Can you see? উপর থেকে দেখলে this is clockwise. The same জিনিস যদি নিচের থেকে দেখো, দেখো তো এবার ক্লিয়ারলি দেখা যায় নাকি? কোন ডাইরেকশন মনে হয় এবার? Anti-clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ, এটাই আমি বলছি। এই ডাইরেকশন, ইনফ্যাক্ট নিচেরটা আমি আরো প্রোনাউন্স করে একে দেখাই। গাইস দেখো, আই থিঙ্ক এবার আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। উপর থেকে দেখলে দিস ইজ ক্লকওয়াইজ, নিচ থেকে দেখলে সেম সেম জিনিস, কোনো ডিফারেন্ট কিছু না। জাস্ট তুমি এখান থেকে দেখলে এক ভিউ পাও, আর এই জায়গা থেকে দেখলে ইউল সি দ্য ডিফারেন্ট ডাইরেকশন। আই থিঙ্ক এবার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ বুঝতে আর কারো কোনো প্রবলেম নেই। আর এটাই যদি লেকচারে যদি আমার এর ভিতর থাকে, আমি উপর থেকে দেখলে ওয়্যারটা যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ, এই সেম জিনিস যদি নিচ থেকে হয়, দিস উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ। গাইস নাও টেল মি, উপর থেকে আর নিচ থেকে, সিন ফ্রম অ্যাবাভ আর সিন ফ্রম বিলো, এই পার্টটাতে কি কারো কোনো প্রবলেম আছে? এভরিওয়ান, সিন ফ্রম অ্যাবাভ আর সিন ফ্রম বিলোর পার্টটাতে গাইস? ওকে গ্রেট। আচ্ছা, ইটস নট অলওয়েজ অ্যাবাভ এন্ড বিলো, ডাজন্ট হ্যাভ টু বি অ্যাবাভ এন্ড বিলো। আমরা এটা একটু কমপ্লিট করে দেখি। কারেন্ট আসলো এখান থেকে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট। এই পয়েন্টে যদি কনসিডার করি, তাহলে এই জায়গায় আমি একটু কনসেন্ট্রিক সার্কেলস আঁকি। ওকে, নাও আমার ডাইরেকশন দেওয়ার সময় থাম্ব হবে টু দ্য লেফট। এখন যদি আমি গ্রিপ করতে চাই, গ্রিপটা দেখি কিরকম হবে। গ্রিপ উড বি লাইক দিস। এটা হবে এই ডাইরেকশনে, আর এইটা হলো এই ডাইরেকশনে আউট, এইটা হলো এইদিকে, এটা হলো বাইরে। দ্যাটস ইট। ওকে, নাও আমি আগেই বলছিলাম যে ডাইরেকশনটা সবসময় অ্যাবাভ আর বিলো না, কিন্তু ক্যান বি ফ্রম লেফট, ক্যান বি ফ্রম রাইট। এই সেম জিনিসটা যদি আমি তোমাকে এবার এখান থেকে দেখাই, লেফট আর রাইটের ব্যাপারটা, এই ভিউ তো লেফট আর রাইট মানে আমি বুঝাচ্ছি তোমাকে। দেখো তুমি যদি এই জায়গা থেকে দেখো, গাইজ আইডেন্টিফাই করো তো এবার কোন ডাইরেকশন দেখতেছো এভরিওয়ান? Clockwise. ক্লকওয়াইজ। আমি কিচ্ছু চেঞ্জ করি নাই, জাস্ট ভিউটা, এটা তো এটা আমার ক্যামেরা, রাইট? জাস্ট থিঙ্ক অফ দিস অ্যাজ ইউর আই। এটা তোমার ক্যামেরা, তুমি এই ডাইরেকশন থেকে দেখতেছো। এই সেম জিনিসটা আমি কিচ্ছু চেঞ্জ করি নাই, জাস্ট এই ডাইরেকশন থেকে দেখো। এদিক থেকে দেখলে দিস ইজ ক্লকওয়াইজ, আর এই জাস্ট যদি আমি ভিউটা চেঞ্জ করি, এদিক থেকে দেখি, দেন দিস বিকামস অ্যান্টি ক্লকওয়াইজ। এবার তো ক্লিয়ার গাইজ? ওকে, সো এই গেল আমার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের ব্যাপার। তারপর আসি ফোর্স অন এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক ফিল্ড। আই নো একটা বিশাল বড় লাইন, বাট ভেরি ইম্পর্টেন্ট। ফোর্সের ভ্যালু আমি কিভাবে বের করব? হাউ ডু উই এক্স্যাক্টলি ক্যালকুলেট দ্য ফোর্স অ্যাক্টিং অন এ স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক ফিল্ড? বেসিক্যালি এই যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে যে তুমি ফোর্সের ডাইরেকশন বের করলা, ভেরি গুড। A force's direction is not as important as the value of this force. How exactly do we find out the value of this force? Equation ta dekhi, F equals BIL.
So in this equation, that is my F equals BIL. কোনটা কোন কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে সেটা জানাটা খুবই জরুরি। F মানে we know it's the force যার ভ্যালু আমি বের করতে চাচ্ছি। B হলো আমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটা একদম ডে 1 এর লেকচার থেকে জানি, as in লাস্ট ক্লাসের লেকচার থেকে। I হলো কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর, আর L, this L part is really important guys. L টা হলো, দেখো আমি হাইলাইট করে দিছি অলরেডি তোমাদের জন্য। L is basically the length of the conductor in the magnetic field. নোটিস করে দেখো guys, length of the conductor in the magnetic field. Example হিসাবে take this. Example হিসাবে take this. আমি যদি এই জায়গায় F বের করতে চাই, F equals BIL. L এর ভ্যালু আমি কত বসাবো? I have two options, 20 অথবা 5. কোনটা মনে হয় কারেক্ট আর কোনটা ইনকারেক্ট বলো everyone, what do you say? L এর ভ্যালু আমি কি নিব? 5. Of course 5, লেখাই আছে এখানে L equals to 5. এত কনফিউজড কেন? I'm just feeding it to you. কেন দেখো, L has to be the length in the magnetic field. Magnetic field হলো, আমি নর্থ থেকে সাউথ যদি কনসিডার করি, this part is the magnetic field. দেখো তো, ম্যাগনেটিক ফিল্ড হলো এতটুক পার্ট, এতটুক পার্টের ভিতরে, দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এতটুক পার্টের ভিতরে আমার লেন্থ কতটুকু খেয়াল করে দেখো তো। এতটুক পার্টে আমার লেন্থ কিন্তু এবার নোটিস করে দেখো তো, এই যে ম্যাগনেটিক ফিল্ড আমি দিয়ে দিলাম, ওকে চলবে। সো এতটুক ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে লেন্থ ইজ নট 20 আমার পুরো কন্ডাক্টরটার লেন্থ হতে পারে, বাট লেন্থ অফ দ্য কন্ডাক্টর স্পেসিফিক্যালি ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কতটুকু আছে? অনলি দিস 5। তাহলে আমার এল এর ভ্যালু কত বসাবো আমি? 5। বাট ওয়েট আ সেকেন্ড গাইস, বি এর এল এর ভ্যালু তো 5 বসাচ্ছি, কোনো প্রবলেম নাই। নেক্সট টপিকে চলে যাই আমরা। এই সিনারিওগুলোতে একটু দেখি। এল যদি আমার একদম পারফেক্টলি পারপেন্ডিকুলারলি থাকে কন্ডাক্টরটা, কোনো প্রবলেম নাই, বাট গেস হোয়াট, যখনই আমার এলটা একটা অ্যাঙ্গেলে চলে আসবে, হোয়াট ডু আই হ্যাভ টু ডু? I have to bring in the concept of components, but that's for later, সেটা এখন লাগবে না। এই কনসেপ্টটা দেখে নেই, this is a really important concept, advanced concept associated with motor effect. motor effect এর সাথে কিছু advanced concept আমরা এখন দেখে নেই। when current flows from x to y, x থেকে y, আচ্ছা গাইজ, x থেকে y তো আমি এখানে লেটার্স দেওয়া দেখে বলতে পারছি x থেকে y। লেটস সে x আর y যদি না দেওয়া থাকে, তাহলে এই ডাইরেকশনটাকে how would you describe the direction of the current? Guys, can you tell me? x y ধরো নাই দেওয়া, তখন কারেন্টের ডাইরেকশনটাকে তুমি কিভাবে? লেফট হ্যান্ড রুল দিয়ে। না না না, বুঝো নাই, ডেসক্রাইব করতে বলছি। আমি জিজ্ঞেস করিনি ফ্লেমি লেফট হ্যান্ড রুল তুমি বের করবা কিভাবে। নো, আই আস্কড ইউ এটার নাম কি হবে, এই ডাইরেকশনটার নাম কি? কারণ যে x থেকে y এর দিকে যাচ্ছে, what is the name of this direction? Upward, downward, left, right, into the paper, out of the paper, এগুলোর ভিতরে যে কোনো একটা। To the paper. বাকিটা কি বলো গাইজ? Right. হ্যাঁ, কি হবে? Out of the paper. I take it back. না, আমাকে যখন বলছে কারেন্ট ফ্লোস ফ্রম y টু x, রাইট, অ্যাবসলিউটলি রাইট, ঠিক বলছো। ফার্স্টে ভুল বলছিলাম, y থেকে x, x থেকে y যদি বলতো, অফ কোর্স x থেকে y পেজের ভিতর দিকে যাচ্ছে, বাট কোয়েশ্চনে ক্লিয়ারলি বলা when current flows from y to x, y থেকে x এর দিকে আসতেছে, it looks as though এটা আমার যদি স্ক্রিন হয়, স্ক্রিন থেকে বের হয়ে আসতেছে। বের হয়ে আসলে what do we call it? Out of the page or out of the paper. এবার কি ক্লিয়ার গাইস? Everyone? Yes, sir. Okay. Description: when current flows from x to y, the reading on the balance would increase. Wait a second. Reading increase করবে কিভাবে? The wire is in no way contact with the balance or the magnet. ওয়্যারটা কিন্তু কোনোভাবেই ব্যালেন্সের সাথেও কোনো কন্ট্যাক্টে নাই, ম্যাগনেটের সাথে কোনো কন্ট্যাক্ট নাই। তারপরেও সেইটা হইলেও কিভাবে আমার রিডিং অন দ্য ব্যালেন্স ইনক্রিজ করে সেটা আমরা দেখি।
কারেন্টের ভ্যালু বলছে দেখো ফ্রম y to x। লেটস অ্যাপ্লাই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল গাইস। কারেন্টের ভ্যালু যদি y to x হয়, কারেন্ট আউট অফ দ্য পেপার, ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথ। আমার হাতের দিকে দেখো, কারেন্ট আউট অফ দ্য পেপার, পেজ থেকে বের হয়ে আসতেছে, এই যে কারেন্ট বের হয়ে আসতেছে, ম্যাগনেটিক ফিল্ড নর্থ টু সাউথ। তাহলে ফোর্স কোন দিকে হবে? ডায়াগ্রামে মার্ক করা আছে আপওয়ার্ড। তাই সবাই দেখছো? তাহলে ফোর্স হবে আমার আপওয়ার্ড। এভরিওয়ান, এতটুকু কি ক্লিয়ার ফোর্সের পার্টটা? গাইস, ফোর্সের পার্টটা সবাই বুঝতে পারছো? Yes, sir. ওকে, নেক্সটে দেখি। ফোর্স ইজ ফাইন, বাট নেক্সট উই হ্যাভ সামথিং ইভেন মোর ইম্পর্টেন্ট। প্লিজ কেয়ারফুলি দেখো। ফোর্স তো গেল, এখন ফোর্স হলো আপওয়ার্ড। এই ফোর্সটা কে কার উপরে দিচ্ছে? ম্যাগনেট এক্সার্টিং দ্য ফোর্স অন দ্য ওয়্যার। ম্যাগনেট ফোর্স দিচ্ছে ওয়্যারের উপরে। দেখো তো গাইস, ম্যাগনেট যদি ওয়্যারের উপরে ফোর্স দেয় আপওয়ার্ড, ব্রিং ইন নিউটনস থার্ড ল। ওয়্যার কি বসে থাকবে? খেয়াল করে দেখো, ম্যাগনেট ওয়্যারের উপরে ফোর্স দিল আপওয়ার্ড, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল ওয়্যার ম্যাগনেটের উপরে ফোর্স দিবে ডাউনওয়ার্ড। ম্যাগনেটটা কিন্তু আমার ব্যালেন্সের সাথে ইন কন্ট্যাক্ট। যদি ম্যাগনেটের উপরে ফোর্স হয় ডাউনওয়ার্ড, তাহলে ডেফিনেটলি আমার রিডিং অন দ্য ব্যালেন্স would increase. Everyone, absolutely clear এত পর্যন্ত? Guys, এর নিয়ে কি প্রবলেম আছে কারো? এবার এক্সপ্লেনেশনটা পড়ো। Everyone go to the explanation. আমি সবাইকে মিউট করলাম। Let me know when you're done in the chat box. এক্সপ্লেনেশনটা পড়ো। This is a really, really important explanation. Go to this. পড়ো তো, দেখো কি বলছে। Guys, let me know when you're done. শেষ হলে বলো, কারো কোনো পয়েন্টে প্রবলেম থাকলে আমাকে এখনই জিজ্ঞেস করো। আচ্ছা, if you're done with this, let's move on to our next advanced concept. First advanced concept দেখলাম, দেখো তো এই কনসেপ্টটা কিন্তু আমার somewhat 4 কম, ইউনিট 1 বেশি। থার্ড ল কিন্তু ডাইরেক্টলি আমার ইউনিট 4 এর কনসেপ্ট না, থার্ড ল কিন্তু আমার ইউনিট 1 এর কনসেপ্ট। বাট দেখো ফুল রেফারেন্স লাগলো আমার থার্ড ল এর। সেকেন্ডে আসো, তিনটা সিনারিও দেখলাম। তিনটা সিনারিওতে what I have done is I have kept the conductor ফার্স্টে একদম পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, তারপরে at an angle to the magnetic field, and finally Juaria, তুমি জিজ্ঞেস করতেছো why the reading on the balance decreases. The reading on the balance does not decrease, the reading on the balance increases. ডিক্রিজ করে না তো, ইনক্রিজ করে। আচ্ছা গাইস, স্পিকিং অফ ডিক্রিজ এন্ড ইনক্রিজ, আনমিউট করি, সবাই একটু ডিসকাস করো আমার সাথে। Everyone, listen to my question very carefully. I am asking you all a question. Listen to this very, very, very carefully. এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন আমি দেখতেছি রিডিং অন দ্য ব্যালেন্স ইনক্রিজ করতেছে। The situation that we just saw here, we see that the reading on the balance increases. Now you tell me guys, is there any way, কোনো কি ওয়ে আছে যেটা করলে রিডিং অন দ্য ব্যালেন্স ইনক্রিজ না,
রিডিং অন দ্য ব্যালেন্স ডিক্রিজ করবে। গাইজ একটু চিন্তা করে বলো, খুবই খুবই সিম্পল। there are Direction two of the ways current actually. change করে দিলে আরেকবার বলো, সালমান জিজ্ঞেস করলা? direction of জি স্যার হ্যাঁ বলো। ডিরেকশন অফ দি কারেন্ট চেঞ্জ করে দিলে আর নাহলে ম্যাগনেটের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিলে। Absolutely right, 100% right. There are two ways actually. The two ways would be, একটা হলো আমি কারেন্টের ডাইরেকশন যদি রিভার্স করে দেই, অথবা আমি যদি ম্যাগনেটের পোলস গুলা রিভার্স করে দিই। দুইটার যে কোনো একটা করলেই আমার ফোর্সের ডাইরেকশন রিভার্স হয়ে যাবে। Right, absolutely right. Now coming back to the second question. In scenario 1, আচ্ছা যেটা বলতেছিলাম, scenario 1 এ what we have done is we have kept the conductor perpendicular to the magnetic field. Scenario 3 তে we have kept the conductor parallel to the magnetic field. আর scenario 2 তে 1 আর 3 এর মাঝামাঝি, একদম পারপেন্ডিকুলারও না আবার একদম প্যারালালও না, মানে বেসিক্যালি জাস্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল। তারপর দেখি, in scenario 1 force on the conductor will be maximum because the direction of the current is perpendicular to the direction of the magnetic field. Scenario 1 এ force on the conductor হবে আমার maximum, কেন? পারপেন্ডিকুলার হলেই ম্যাক্সিমাম হয়। Scenario 3 তে on the other hand force on the conductor would be minimum, একদম বলতে পারো next to none, একদম পুরো জিরোর কাছাকাছি হবে। কেন? because the direction of current হলো parallel to the direction of the magnetic field. So পুরো নিয়ে কাজ করব। 2 তে ম্যাক্সিমামও না জিরো না, তাহলে ভ্যালুটা আমি কিভাবে বের করব? এখানে তো খুবই ইজি, f equals BIL, বাট এই জায়গায় f equals to BIL তুমি অ্যাপ্লাই করতেই পারবা না। কেন অ্যাপ্লাই করতে পারবা না? আই রিপিট গাইজ, f equals BIL শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করা যায়, f equals to BIL শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করা যায় যখন আমার কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার থাকে। পারপেন্ডিকুলার না থাকলেই তখন তোমার কম্পোনেন্ট নিয়ে আসতে হয়। You have to bring in the component. And how exactly would you bring in the component? BIL sin theta or BIL cos theta. কোনো কথা না বাড়ায় একটু এদিকে তাকায় দেখো, কারেন্ট যাচ্ছে এইদিকে, this is the direction of the current. Notice closely, this is the direction of the current, কারেন্ট যাচ্ছে এদিকে। So F equals BIL sin theta or F equals BIL cos theta. এখন কোন কম্পোনেন্টটা খুব ক্লিয়ারলি দেখো গাইস, আমি কোনটা চুজ করব সিনারিও 2 এর জন্য? ডু আই চুজ sin theta or do I choose cos theta? দেখো, in scenario 2 to find the value of the magnetic force we have to use the equation F equals BIL sin theta. The idea is to find the component of the magnetic field that is perpendicular to the current. যেটা আমার ম্যাগনেটিক ফিল্ড আমি চুজ করব কোনটা? যেটা আমার কারেন্টের সাথে পারপেন্ডিকুলার। সো আমি যদি এই কম্পোনেন্টটা নেই, দুইটা কিন্তু সেম মিনিং গাইস, BIL sin theta যদি নেই, থিটা 1 বলতে হবে, sin theta হলে 1 বলতে হবে, sin theta 1 যদি এইটা নাও তুমি আর এই অ্যাঙ্গেল দিয়ে, সো দিস ইজ sin theta 1। আর যদি তুমি এই কম্পোনেন্ট নাও ওর কনটেক্সট থেকে, দিস উড বি BIL cos theta 2। গাইস sin theta আর cos theta এর পার্টটা বুঝতে পারছো? your sole objective would be to choose the magnetic field or to choose current যেটা তোমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। এখন পারপেন্ডিকুলার তো দুইটাই হয়, sin theta 1 দিয়েও বলতে পারো আর cos theta 2 দিয়েও বলতে পারো। গাইস প্লিজ আস্ক মি এই পার্টটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে নাকি? যদি প্রবলেম হয় আমি সাইডে আরেকটা লেকচার শিট মানে আরেকটা বের করে তোমাকে দেখাই দিব। প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে গাইস, এই পার্টটাতে প্রবলেম হচ্ছে নাকি কারো? Sir, could you please explain? এটা আরেকবার এক্সপ্লেন করব, নো প্রবলেম। দেখো, let me draw a magnetic field here. ওকে, আমি একটা ম্যাগনেটিক ফিল্ড নিলাম আর ম্যাগনেটিক ফিল্ডটা হলো লেটস সে নর্থ থেকে সাউথ এই ডাইরেকশনে। এখানে একটা ম্যাগনেট আছে, এটা নর্থ, এখানে একটা ম্যাগনেট আছে, এটা সাউথ। নেক্সট স্টেপ হোয়াট উই ডু ইজ একটা কন্ডাক্টর নিলাম। নেক্সট স্টেপ উই টেক এ কন্ডাক্টর। দেখো
ওকে, আমার যদি এই অ্যাঙ্গেল দেওয়া থাকে, লেটস জাস্ট কল দিস থিটা 1। ওকে, এখন আমাকে বলো তো, is this conductor perfectly perpendicular to the magnetic field? তোমার কাছে কি পারপেন্ডিকুলার লাগতেছে চোখে দেখে? গাইস, does this look perpendicular? নো স্যার। Of course not. তাহলে এই পয়েন্টে যদি আমি পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিতে চাই, এই কম্পোনেন্টটা নিলে দিস উড বি পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। দেখো তো, এটা তো আমরা এস থেকে জানি, উইথ অ্যাঙ্গেল কস থিটা, উইদাউট অ্যাঙ্গেল সাইন থিটা। আমি যদি এই কম্পোনেন্ট নেই, এইটার সাথে কি এই অ্যাঙ্গেলটা আছে? নো, দিস ইজ উইদাউট অ্যাঙ্গেল ফর দিস ওয়ান। সো এখানে লিখতে পারবো আমি এফ এফ ইকুয়ালস বি আই এল, এই কম্পোনেন্টটা, দ্যাট ইজ সাইন থিটা 1। বাট ওয়েট এ সেকেন্ড, যদি আমাকে এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো, এন্ড লেটস কল দিস থিটা 2, তাহলে আমি কি থিটা 2 দিয়েও বলতে পারতাম না? থিটা 2 দিয়ে বললে এই কম্পোনেন্ট নাম কি হয়ে যেত? এফ ইকুয়ালস বি আই এল, উইদাউট অ্যাঙ্গেল হলে সাইন, যেহেতু এই কম্পোনেন্টের সাথে থিটা নাই এই জন্য সাইন থিটা 1, কিন্তু এই কম্পোনেন্টের সাথে তো এই থিটা 2 আছে, তাহলে বিআইএল কি হবে এবার? কস থিটা 2। গাইস, এবার কি বুঝতে পারছো সবাই? গাইস, এখন কি প্রবলেম আছে কারো? প্লিজ এখনই জিজ্ঞেস করো তাহলে। এভরিওয়ান, সবাই ক্লিয়ার? নেট এফেক্টটা সবসময় পারপেন্ডিকুলার ইন্টারঅ্যাকশনের জন্য হবে না? অফ কোর্স, ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড। যে ফোর্সটা সবসময় পারপেন্ডিকুলার কম্পোনেন্টসটা কতটুকু স্ট্রং সেটার উপর ডিপেন্ড করে। অ্যাবসলিউটলি। ওকে, তারপর দেখি সিরিজে দেখি combining magnetic fields or interactions of magnetic fields in motor effect or catapult effect. আচ্ছা, এই জিনিসটা একটু ট্রিকি, আই নো এই জিনিসটা একটু ট্রিকি। ক্লিয়ার ইউর হেড এন্ড লিসেন টু মি। আমি এটা তোমাকে দেখাবো, এখানে দেখি ক্যাটাপল্ট ইফেক্টের কনসেপ্টটা কোথা থেকে আসে। what I do is, আমি একটা ওয়্যার নিলাম বা একটা কন্ডাক্টর নিলাম, দিস ইজ দ্য কন্ডাক্টর, এন্ড এই কন্ডাক্টরের ভিতর দিয়ে লেটস সে কারেন্ট যাচ্ছে এই ডাইরেকশনে। This is the direction of the current. This is the direction of the current. এখন এই কন্ডাক্টরের ভিতরে যদি আমি সাইড থেকে দেখি, this is what the magnetic field around it would look like. খুব কেয়ারফুলি দেখবা গাইস। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখো এভরিওয়ান, স্পেসিং কিন্তু ইকুয়াল হয় না। অনেকের একটা ধারণা যে স্পেসিংটা ইকুয়াল, নো, যত দূরে যাবা স্পেসিং তত আরো বাড়তে থাকে এক্সপোনেনশিয়ালি। রিমেম্বার ইট দিস ওয়ে। এইটা আমার এখান থেকে দেখতেছি। গাইজ, আমি একটা ভিডিওটা অন করতেছি, দেখো। আমি যদি ধরো এটা আমার কন্ডাক্টর, এদিকে কারেন্ট যায়, রাইট হ্যান্ড গ্রিপ রুল অনুযায়ী এটা হবে, এদিকে কারেন্ট যায়। ওকে, দিস ইজ দ্য ডাইরেকশন, রাইট? উপর থেকে দেখলে এই দিস ইজ দ্য ডাইরেকশন। এটা কোন ভিউ থেকে দেখলে? উপর থেকে দেখলে। একদম যদি উপর থেকে দেখি, এই যে দেখো ক্যামেরা এভাবে রাখছি, তখন দিস ইজ দ্য ভিউ। সাইড থেকে দেখলে দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। সাইড থেকে দেখলে ল্যাটারাল ভিউ, দিস ইজ হোয়াট ইট লুকস লাইক ফ্রম দ্য সাইড। আই থিঙ্ক ইট ইজ বেটার নাও। শ্যাডোটা দিলে মনে হয় দেখা যায় ক্লিয়ারলি। গাইজ, দেখতেছো সবাই? এটাই যদি এখন সাইড থেকে না দেখে
সাইড থেকে না দেখে একদম কমপ্লিটলি উপর থেকে দেখি, তাহলে গাইজ দেখো তো কি মনে হবে। আমার কারেন্ট যাচ্ছিল এদিকে, কারেন্টটা আমি পুরোপুরি স্ক্রিনের দিকে দিয়ে দিলাম, তখন কিন্তু দিস ইজ হোয়াট শুড সি। ভিউজ গুলোর নাম দেখি, এই ভিউটার নাম হলো আমার ল্যাটারাল ভিউ, দিস ইজ হোয়াট ইউ কল দ্য ল্যাটারাল ভিউ। আর এটাই যদি আমি এভাবে না ধরে এভাবে ধরি, স্ক্রিনের ভিতরে ঢুকে গেছে, কারেন্টের ডাইরেকশন ইনটু দ্য পেজ রিপ্রেজেন্ট করি এইভাবে, ক্রস দিয়ে, তারপরে সার্কেল গুলো এবার কনসেন্ট্রিক সার্কেল, এবার কিন্তু আর সাইড ভিউ এর কিচ্ছু নাই, এবার একদম প্রপার কনসেন্ট্রিক সার্কেল তিনটা দিব, 1 2 3টা। ওকে 1 2 3 তিনটা দিলাম, তারপর দেখি ফাইন। এই ভিউতে যদি দেখি অ্যাজ ইন একদম ফ্রম অ্যাবাভ, এই ভিউ এর নাম হলো এরিয়াল ভিউ। দিস ইজ মাই এরিয়াল ভিউ। এই এরিয়াল ভিউতে যদি দেখি, এবার দেখি তো গাইজ অলওয়েজ রিমেম্বার, ক্রস মানে হলো ইনটু দ্য পেপার আর ডট মানে হলো আউট অফ দ্য পেপার। যদি ক্রস হয়, ক্রস দিয়ে, ক্রস মানে ইনটু দ্য পেপার, তারপরে ট্রাই টু গ্রিপ দ্য হোল থিং। দেখো তো কোন দিকে টার্ন করে। তুমি স্ক্রিনের ভিতরেই থাম্বটাকে অ্যালাইন করো এই ক্রসের সাথে, থাম্বটাকে অ্যালাইন করো ক্রসের সাথে, নাও ট্রাই টু গ্রিপ দ্য ওয়্যার। দেখো তো কোন দিকে টার্ন করে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, কুইক। question. Clockwise, exactly. This is clockwise. This is clockwise. উপরে হলো রাইটে, আর একদম নিচের দিকে অ্যারোস গুলার হেডিং হবে লেফটের দিকে। উপরে এই যে দিস ইজ হাউ ইউ মেক ক্লকওয়াইজ। তাহলে এই যে এরকম সার্কেলের ভিতরে যে শুটিং প্র্যাকটিস করে যেরকম, ওইরকম টার্গেট প্র্যাকটিসের বুলসাইর বা টার্গেটটার ভিতরে যখন তুমি দেখবা, ইউ ক্যান রেস্ট অ্যাশোর্ড দ্যাট দিস ইজ মাই এরিয়াল ভিউ। আমি উপর থেকে যদি দেখি, দিস ইজ হোয়াট ইজ গোইং টু লুক লাইক। ওকে, দেন হোয়াট আই হ্যাভ ইজ, লেটস সে 2 ম্যাগনেটস। খেয়াল করে দেখো, দুইটা ম্যাগনেট নিয়ে আসলাম আমি, এটা আই ব্রিং ইন 2 ম্যাগনেটস। এটা ধরলাম আমার নর্থ পোল, আর এইটা ধরলাম এই সেম ম্যাগনেট, সেম না আরেকটা ম্যাগনেটের সাউথ পোল। We all know field lines always flow from north to south. Good. Guys, you get the idea. আমার তো সব ফিল আপ করার দরকার নাই, বাট আই হোপ তোমরা বুঝতে পারছো। নর্থ আর সাউথের ভিতরে এই একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। এখন আই ব্রিং ইন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ডাইরেকশন সহ দেই। লেটস সে দ্য ডাইরেকশন ইজ হিয়ার। একটু চিন্তা করে বলো গাইস, এটাকে একটু ঠিক করে দেই, আর একটু, মোর দেন ইনাফ। তারপর দেখি, একটু চিন্তা করে অ্যান্সার দিও গাইস। দিস ইজ দ্য কারেন্ট। What is the direction of the current? আমি তো দেখলাম নর্থ টু সাউথ, দ্যাটস ফাইন, বাট আইডেন্টিফাই করো ডাইরেকশন অফ কারেন্ট। কি বলবা? হাউ উড ইউ ডিফাইন দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট? গাইস একটু ট্রাই করে বলো প্লিজ। How would you define the direction of the current? Into Option the A. paper. Acha, into the paper. Absolutely right. This is indeed into the paper. Direction of current is into the paper. এখন আমি যদি এটাকে সেপারেট করে ফেলি,
if I bring it, আরে এটা না, কারেন্টের এটা, কারেন্টের লাইনটাকে যদি আমি নিয়ে আসি ইনটু দ্য পেপার, মাথা রেখো বেসিকলি একটু ফ্যান্সি ভিউতে দেখলে এটাই কি পোর্টার ম্যাগনেটিক ফিল্ড না? এই ইনটু দ্য পেপারের ম্যাগনেটিক ফিল্ড, সরি ম্যাগনেটিক ফিল্ডই তো অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর এইরকম কনসেন্ট্রিক সার্কেলস। তাহলে আমি যদি এই কারেন্টের কন্ডাক্টরটাকে এখানে না দিয়ে ডাইরেক্টলি জাস্ট ওর ম্যাগনেটিক ফিল্ডটাকে এই জায়গায় আনি, তখন কি হবে দেখো তো গাইস, তখন এই যে we have two magnetic fields, a superposition of two magnetic fields, that's exactly what we are going to see in our last topic of today. এইটা হলো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, মেবি দিস ইজ বিটুইন টু ম্যাগনেটস, আর দুটো ম্যাগনেটের মাঝখানে আমি একটা ওয়্যার প্লেস করলাম। এই যে ওয়্যারটা প্লেস করলে ইউ জাস্ট স, আই জাস্ট শোড ইউ, দেখতে কেমন হবে, এই যে দিস ইজ হোয়াট ইজ গোইং টু লুক লাইক। আর একটা কন্ডাক্টর which is carrying current into the paper, সো ওর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই যে আমরা একদম ও লেভেল থেকে পড়ে আসছি ইন্টারঅ্যাকশন অফ দ্য টু ফিল্ডস, ইন্টারঅ্যাকশন অফ দ্য টু ফিল্ডস, লেটস অ্যাকচুয়ালি সি ফর ওয়ান্স হাউ ডু ম্যাগনেটিক ফিল্ডস ইন্টারঅ্যাক্ট অ্যাকচুয়ালি। দেখো তুমি যদি দেখো এই কন্ডাক্টরের উপরে ফিল্ড লাইনস গুলা সবগুলা যাচ্ছে হলো টু দ্য রাইট, ক্লকওয়াইজ তো, দ্যাটস ফাইন। এই ক্রসের উপরে সবগুলা যাচ্ছে টু দ্য রাইট, ক্রসের নিচে সবগুলা যাবে হলো টু দ্য লেফট, ক্রসের নিচে all of these field lines are going to the left, উপরে হলো টু দ্য রাইট, নিচে হলো টু দ্য লেফট। এখন এই দুইটা যখন সুপারপোজ করবে, সুপারপোজ করার সময় দেখবা যেগুলো রাইটে আছে, রাইট আর রাইট নো প্রবলেম, রাইট আর রাইট মিলে আরো স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে ওয়্যারটার উপরে। এই জায়গায় রাইট আর রাইট মিলে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলো, কিন্তু জাস্ট লুক হোয়াট হ্যাপেন্স বিলো দ্য ওয়্যার। বিলো দ্য ওয়্যারে ফিল্ড লাইন গুলো যাচ্ছে সবগুলো লেফটে, কিন্তু ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ফিল্ড লাইনস গুলো হলো সব রাইটে। সো লেফট আর রাইট ট্র্যাকটাকে কিছুটা হইলেও ক্যান্সেল আউট করে ফেলবে। সো ওয়্যারটার নিচে ফিল্ডটা হবে কোয়াইট উইক, উপরে স্ট্রং নিচে উইক। দিস ইজ জাস্ট লাইক সাম গিটার স্ট্রিংস। গিটার স্ট্রিং গুলাকে এভাবে ধরে যদি এভাবে টান দিয়ে ছেড়ে দাও, টান দেওয়া মানে কি তুমি এই জায়গায় কনসেন্ট্রেট করে ফেললা। সো স্ট্রিং যে জায়গায় কনসেন্ট্রেটেড ছেড়ে দিলে যে জায়গায় লেস কনসেন্ট্রেটেড সেদিকে যেতে চায়। দ্যাটস এক্স্যাক্টলি হাউ ম্যাগনেটিক ফিল্ডস বিহেভ অ্যাজ ওয়েল। যে জায়গায় কনসেন্ট্রেট করলা সেই জায়গা থেকে লেস কনসেন্ট্রেটেড পার্টে যাওয়ার চেষ্টা করে, করার কারণে ইউড সি ফিল্ড লাইনস গুলা এই ওয়্যারটাকে কোন দিকে পুশ করবে, ডাউনওয়ার্ড। এন্ড দিস ইজ এক্স্যাক্টলি, আরো ডিটেইলসে দেখলাম, আরো ডেপথে দেখলাম যে হাউ ম্যাগনেটিক ফিল্ডস ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার টু ক্রিয়েট দ্য ফোর্স। এই জায়গায় তুমি এবার ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করো। ম্যাগনেটিক ফিল্ড নর্থ টু সাউথ, ম্যাগনেটিক ফিল্ড নর্থ টু সাউথ, এই যে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, কারেন্ট ইনটু দ্য পেপার, ফোর্স দেখো কোন দিকে, ডাউনওয়ার্ড। সো দ্য ফোর্স অন দিস ওয়্যার ইজ ডাউনওয়ার্ড। Take your time, let the ideas settle in. Ask me right away, এতটুকু বুঝতে কারো কোনো কনফিউশন আছে নাকি, এতটুকু পর্যন্ত বুঝতে? Everyone, did you all get it? Yes, sir. Okay, fine. And please go through the lecture. Video lectureটা আমি আপলোড করে দিব আজকেই। প্লিজ 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 গো থ্রু দিস। আজকে অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করলাম। আজকে রাত্রে একবার ঘুমানোর আগে ইউটিউব ভিডিও তো দেখোই, সাথে আমার ভিডিওটাও দেখে নিও, আমার তো ইউটিউবে আছে। Maybe not as interesting as those funny vines, but important, equally important. Okay, that's it for today. Allah Sir, Hafiz. Yes, sir, so yes, একটু sir. লেকচার শিটটা আপলোড করে দেন। এই Oh, লেকচার okay, okay, okay. ঠিক আছে, আপলোড করে দিব। আচ্ছা, দোয়া করেন কালকে রেজাল্টের জন্য। অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে।